আজকের ওয়েবিনারে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। দেখেন, এই তিনটা বিষয় ওই যেই তিনটা ভুলের কথা আমি আগে বললাম, যে তিনটা ভুলের কারণে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হয়, সেটা না। এটা আমরা লাইভের শেষের দিকে বলবো, কিন্তু মূল তিনটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। সর্বপ্রথম হলো যে আমরা সন্তান লালন পালন করতে গিয়ে কি কি সমস্যার মধ্যে পড়ি। যেমন আমাদের এখানে অনেকগুলো কমেন্ট এসেছে যে সন্তান পড়তে চায় না, হ্যাঁ আমার ছেলের বয়স এত, অনেকগুলো কমেন্ট আসছে। আমি এখনই কমেন্টগুলোর উত্তর এই জন্যই দিচ্ছি না, কারণ আমরা এগুলো নিয়ে কথা বলবোই সামনে, যে সন্তান প্রতিপালনে আমাদের কি কি সমস্যা হয় এবং এগুলোর সমাধান কি, চ্যালেঞ্জ গুলো আসছে, সেই চ্যালেঞ্জ গুলো নিয়ে কথা বলবো। সবার মানে আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের পড়াশোনা সবকিছুর আলোকে সবার কমন যে প্রবলেমগুলো, মৌলিকভাবে যে কয়টা প্রবলেম হয় সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, এবং এই প্রবলেমগুলোর সলিউশন কি, কিভাবে এগুলো সমাধান হতে পারে, এগুলো নিয়ে কথা বলবো। একটা বিষয় আমি এখানে বলি, অনেক সময় হয় কি যে 100, 200, 300, 400 প্রবলেম, কিন্তু সবগুলো প্রবলেমের সলিউশন আসলে একটাই। আমরা হয়তো মনে করি যে এখানে অনেক প্রবলেম, অনেক কিছু, এটা কি হবে, কিন্তু আসলে যদি আমি প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারি, চিহ্নিত করতে পারি, এবং প্রবলেমগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি, যে এটা এই ক্যাটাগরির প্রবলেম, এটা এই ক্যাটাগরির প্রবলেম, এটা এই ক্যাটাগরি, তাহলে কি হবে যে দেখা যাবে যে 100 প্রবলেমের মাত্র 2টা বা 3টা সলিউশন, তখন আর পেরেশানিটা থাকে না। এখানে একটা কথা আমি বলি, যে আমরা আজকের আলোচনায় চ্যালেঞ্জগুলো, সমস্যাগুলো আলোচনা করব এবং তার সলিউশনগুলো আলোচনা করব, কিন্তু এটার অর্থ কিন্তু এটা না যে আজকে সলিউশন আলোচনা হলো, কালকে সব সমাধান হয়ে গেল, বিষয়টা এমন না। বরং আমরা আজকে জানবো, জানা এক বিষয়, এবং সেটা বাস্তবায়ন হওয়া, সলিউশনগুলো হয়ে যাওয়া, এটা ভিন্ন বিষয়। তো আজকে আমরা যে কাজটা করব, আমরা জিনিসগুলোকে একটা সিস্টেমের ভিতরে, একটা ফর্মুলার ভিতরে, একটা ফরম্যাটের ভিতরে জানার চেষ্টা করব। একটু যদি লম্বাও হয় আলোচনাটা, তারপর আপনারা চেষ্টা করবেন পুরো ক্লাসটা, পুরো আলোচনাটা শোনার চেষ্টা করবেন, পুরোটা, যতটুকু একটু কষ্ট হোক। মাঝে মাঝে তো আমাদের দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা অনেক কষ্ট করি, আজকে একটু কষ্ট করেন, যেহেতু আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেছে, আমি আগেও ক্ষমা চেয়েছি, তারপরও আজকে একটু কষ্ট করবেন আপনারা, আপনাদের জন্যই। কারণ যদি আলোচনা শুনেন, আমাদের যতটুকু উপকার, আপনাদের তার থেকে অনেক বেশি উপকার। আমাদের উপকার অবশ্যই আছে, উপকার হলো যে আমাদের যে লক্ষ্য, যে একটা প্রজন্ম তৈরি হোক যারা পৃথিবীটাকে গড়বে। এখানে যদি কিছু মানুষ তৈরি হয়, কিছু বাবা মা তৈরি হয়, তাহলে আমাদের এই লক্ষ্যটা পূরণ হওয়া সহজ হবে। আপনাদের লাভ হলে আমাদের লাভ, আমাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো পূরণ হবে, যে এই পৃথিবীটা যেন আদর্শ মানুষের দ্বারা ভরপুর হয়, পুরো পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী ব্যাপী। তো যাই হোক, আমরা প্রথম আলোচনা করব আজকে যে সন্তান লালন পালন করতে গিয়ে আমাদের আসলে কি কি সমস্যা হয় এবং এগুলোর সমাধান কি হতে পারে। আপনাদের প্রবলেম গুলো আপনারা কমেন্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ শেষ দিকে গিয়ে দেখবেন যে সবগুলো সমাধান আপনাদের সামনে চলে আসবে। আমরা প্রত্যেকের প্রবলেম নিয়েও ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো। আচ্ছা, দ্বিতীয় আলোচনা, প্রথম আলোচনা হলো সন্তান লালন পালন করতে গিয়ে আমাদের কি কি প্রবলেম হয় এবং এগুলোর সলিউশন। দ্বিতীয় আলোচনা হবে হলো যে প্রত্যেকেই আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যে আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বা বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা দেখি। আমি আপনাদেরকে একটা বিষয় এখানে দেখাতে পারি। আজকে সন্ধ্যার পরেও আমাদের গ্রুপে একটা পোস্ট করেছিলাম আমরা, যে আপনি আপনার সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখেন। তো এক একজনের এক এক স্বপ্ন, প্রত্যেক বাবা, প্রত্যেক মায়ের তার নিজের সন্তানকে নিয়ে স্বপ্ন আছে, যে আমার সন্তান হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, হাফেজ হবে, হ্যাঁ, বিজ্ঞানী হবে, আহ, ভালো মানুষ হবে, যাই হোক। কিন্তু প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিয়ে কোনো না কোনো স্বপ্ন দেখে। এই স্বপ্নটা আসলে কিভাবে পূরণ হবে, ভবিষ্যতের যে স্বপ্নটা আমাদের সন্তানকে নিয়ে, স্বপ্নগুলো কিভাবে, সেটা কেরিয়ার কেন্দ্রিক হতে পারে, তার জীবন কেন্দ্রিক যে কোনো কিছু হোক, কিন্তু সন্তানকে নিয়ে আমরা স্বপ্নগুলো দেখি, স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে। এই জায়গাটাতে আমি একটা সত্য কথা বলি, যেটা তিক্ত, খুব কঠিন একটা কথা, কিন্তু আপনাদের হয়তো মানতে কষ্ট হবে, কিন্তু তারপরেও কিছু করার নেই। সেটা হলো, আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি আমাদের পড়াশোনা থেকে, এবং আমাদের যেহেতু প্যারেন্টসদেরকে নিয়ে আমাদের যাত্রা, সেই জায়গাটা আমরা দেখেছি, এবং এটা পৃথিবীব্যাপী গবেষণার মাধ্যমে প্রমাণিত যে 80 থেকে 90% বলা যায়। এটা বিভিন্ন গবেষণায় বিভিন্ন রকম এসেছে, কিন্তু ম্যাক্সিমাম 80 থেকে 90%, তার মানে শতকরা 90% যদি হয়, তাহলে আপনি চিন্তা করেন অ্যামাউন্টটা কত বড়। শতকরা 80 থেকে 90% বাবা মায়ের
তার সন্তানকে নিয়ে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো পূরণ হয় না। আর এটা কিন্তু একটা আশঙ্কার কথা। সকলেই আমরা স্বপ্ন দেখছি, কিন্তু দেখেন বাস্তবতা দেখেন, আপনি আপনার চতুর্দিকে তাকান যে বাবা স্বপ্ন দেখেছিল ছেলে সরকারি চাকরিজীবী হবে, ভালো মানুষ হবে, কিন্তু দেখেন উল্টো হয়ে গেছে। প্রত্যেকটা বাবা মা সন্তান যখন বড় হয় তখন তার সন্তানকে নিয়ে আফসোস করে। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে আমি আমি একজন সন্তানের বাবা হিসেবে আমাকেও প্রশ্ন করি, আপনাকে যেমন করছি আমি আমার নিজেকেও প্রশ্ন করছি যে আহ, আমার স্বপ্ন যে পূরণ হবে আমার সন্তানের ব্যাপারে, এটার কোনো গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নেই। আমরা কিন্তু আসলে কোনো নিশ্চয়তা দিতে পারি না। আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আমি আমার সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, প্রতিদিন বিভিন্ন ধরনের প্ল্যান করছি, পরিকল্পনা করছি, কিন্তু আর 10টা ছেলের মতো 10টা মেয়ের মতো যে আমার সন্তান অন্যদিকে চলে যাবে না, এটা কি গ্যারান্টি আছে? অন্য যেই সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখতো, কিন্তু যে সমস্ত বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ হয় নাই, তাদের কি দোষ ছিল? তারাও তো তাদের সন্তানের জন্য চেষ্টা করেছে, তারাও তো তাদের সন্তানের জন্য স্বপ্ন দেখেছে, এবং আমরা আমাদের সন্তানদের জন্য যা করছি তারা তো সবই করেছে। তাহলে কেন তাদের স্বপ্নগুলো পূরণ হয়নি? বিষয়টা কেমন যে সেই সমস্ত বাবা মায়ের মনে কোনো স্বপ্ন ছিল না? এমন তো না। প্রত্যেকটা বাবা মায়ের মনেই তার সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে। কোনো বাবা, কোনো মা কি চায় যে তার সন্তান খারাপ মানুষ হোক? নিজে খারাপ মানুষ হলেও কেউ চায় না। তাহলে ওই বাবা মায়ের স্বপ্নটা কেন পূরণ হলো না? এটাকে আমরা খেয়াল করেছি কখনো? ঠিক আমার দ্বারা কি ওই ভুলটাই হচ্ছে কিনা? ওই বাবা মায়ের দ্বারা যে ভুলটা হয়েছিল, যদি হয়ে থাকে, তাহলে আমাদেরকে আসলে এখন থেকেই একটু সচেতন হতে হবে, যেন এমন না হয় যে আমার সন্তান যখন 15-20 বছর বয়স হয়ে গেল তখন আমাকে চোখের পানি ফেলতে হয়, তখন আমার চোখে পানি আসে যে আমার সন্তানের ব্যাপারে আমার স্বপ্নগুলো পূরণ হলো না। এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনা, যে সন্তানের ভবিষ্যতের স্বপ্নগুলো, সন্তানকে নিয়ে আমরা যে স্বপ্নগুলো দেখি এবং সন্তানকে কেন্দ্র করে আমাদের তার যে ভবিষ্যৎ স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে, এখানে বাধা কি কি আছে এবং কি কি কারণে এই স্বপ্নগুলো পূরণ হয় না। তৃতীয় আলোচনা, আপনার স্ক্রিন সম্ভবত দেখা যাচ্ছে না, আমাদের স্লাইড গুলো একটু সম্ভবত ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, এটা আমি সামনের কখনো বড় করে দিব দেওয়ার সময়। আশা করি দেখা যাচ্ছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো 3টা টিপস আমি শেয়ার করব। আমরা যারা প্যারেন্টসরা আছি তারা সবাই আমাকে বলে কথা যে হুজুর একটা টিপস দেন, একটা ফর্মুলা দেন, একটা ছোট কোনো পরামর্শ দেন। এই 3টা টিপস বলবো। আমি একটা অভিজ্ঞতার কথা বলি আমার, যে আমি বলবো যে আমার যে প্রায় 15-16 বছরের পড়াশোনার সারমর্ম বলতে পারি 3টা টিপস। এবং যে ট্রেনিং গুলো আমাদের আগামীকালকে না পরশুদিন, আজকে তো 18 তারিখ, 20 তারিখে আমার ট্রেনিং আছে, ক্লাস আছে। ওখানে ডে লং, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত। প্রতি মাসে প্রায় 4টা 5টা 7টা করে ক্লাস থাকে। বিভিন্ন ধরনের আমি নিজে পড়াশোনার জন্য এবং ট্রেনিং এর জন্য যেন আপনাদেরকে সঠিক বিষয়গুলো সার্ভ করতে পারি দেশের বাইরে। 23 তারিখে যাচ্ছি সফরে, শুধু ট্রেনিং এর জন্যই। 5 দিন ব্যাপী ট্রেনিং আছে দেশের বাইরে। তো এই যে পড়াশোনা এবং এই যে অভিজ্ঞতা, তারপরে প্রতিদিন বাবা মায়েদের সাথে কথা বলা, তাদের প্রবলেম গুলো শোনা, তাদের প্রবলেম গুলোকে সলভ করা, সেই অভিজ্ঞতাগুলো থেকে 3টা টিপস বলবো এমন, যে 3টা টিপস আমি মনে করি যে 3টা টিপসের মাধ্যমে আপনার প্রবলেম গুলো সলভ হওয়া সম্ভব। সবগুলো প্রবলেম, যার যত প্রবলেম আছে সবগুলো প্রবলেম। হ্যাঁ, কিন্তু আপনাকে তো বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমি 3টা বিষয় আপনাদেরকে বলবো যে প্রয়োজনে লিখে নিজের ঘরের মধ্যে, নিজের ডায়েরির মধ্যে, নিজের সামনে সবসময় রাখা। এবং একটা ম্যাজিক ফর্মুলা, অনেকে ম্যাজিক খুঁজেন না, যে একটা ম্যাজিক কিছু দেন যে যেন সব সমস্যার সমাধান হয়ে যায়, আলাদিনের চেরাগের মতো আর কি। যেমন আমাদের দেশের কালচার বলি, অভিজ্ঞতা বলি, রাগ করবেন না কেউ। দোয়া চান না সবাই, যে হুজুর দোয়া করবেন আমার সন্তান যেন ভালো হয়ে যায়। দোয়াটা তো একটা ম্যাজিকের মতো, যে আমরা চিন্তা করি কি যে দোয়া করব সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই জন্য অন্যের কাছে আমরা দোয়া চাই। আমি নেগেটিভ ভাবে নিবেন না কেউ, আমি বলছি না দোয়ার কোনো প্রভাব নেই, অবশ্যই আছে। কিন্তু দোয়ার পাশাপাশি আমাদের চেষ্টা, আমাদের কার্য মানে ভূমিকা, এগুলো কিন্তু দরকার আছে। তো আমি যে কথা বলছি যে ম্যাজিকটা, যে আসলে আমাদের সন্তানদেরকে নিয়ে যে আমাদের জীবনটা অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়,
তারপরে আমরা আসলে কুল কিনারা খুঁজে পাই না, তারপরে হতাশা। আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলছি, আমার নিজেরও একই অবস্থা গেছে। আমার এখন বড় ছেলে বয়স 5-6 বছর হয়ে যাচ্ছে। তো আমি নিজে মানে কুল কিনারা করতে পারি নাই যে আসলে কিভাবে কি, কারণ আগের অভিজ্ঞতা না। 1 নম্বর 2 নম্বর হলো আমাদের দেশের কালচারে না একাডেমিক ভাবে না ফ্যামিলিগত ভাবে কোনোভাবেই কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় না, ফ্যামিলিতেও নাই। আর এডুকেশন সিস্টেমে তো একেবারেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা নেই। একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে গড়বে, এর থেকে কঠিন কাজ পৃথিবীতে আর কি আছে বলেন? কিন্তু এই বিষয়টা নিয়ে না আমাদের পরিবারে তেমন কোনো আলোচনা হয়, না আমাদের এডুকেশন সিস্টেমে কোনো আলোচনা হয়। এটা সেটা দিয়ে অনেক সাবজেক্ট আছে আমাদের। এই 15-20 বছর একটা ছেলে বিবিএ এমবিএ করছে, একটা মেয়ে মাস্টার্স করছে, অনার্স করছে, সবকিছু করছে, কিন্তু তার লাইফের জন্য যে বিষয়গুলো হয়তো প্রয়োজন নেই, ওই বিষয়গুলো সে অনেক কিছু অর্জন করছে। কিন্তু তার যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, মানে যেই বিষয়গুলো তার জীবনটাকে গড়ার জন্য, তার জীবনের লক্ষ্যগুলো পূরণ করার জন্য, সেই বিষয়গুলো আমাদের এডুকেশন সিস্টেমে আসেনি। এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, যে আমাদের এই উপমহাদেশীয় যে এডুকেশন সিস্টেম, এটা মূলত ব্রিটিশ কলোনি থেকে এবং ব্রিটিশদের রেখে যাওয়া এডুকেশন সিস্টেমের কারণে আজকে আমরা মৌলিক যে কাঠামো শিক্ষা, সেখান থেকে বঞ্চিত হয়েছে। এটা একটা ভিন্ন সাবজেক্ট, কথা বলবো আমি। এটা অনেক কষ্টের একটা বিষয় যে আমরা আসলে সঠিক বিষয়গুলো শিখতে পারি না। এখানে কাউকে ছোট করা উদ্দেশ্য না, কারো মনে আঘাত দেওয়া, কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। আমি আমার নিজেকে কথাগুলো বলছি যে আমি পড়াশোনা করেছি, আমার সাবজেক্ট এটা, কিন্তু তারপরেও দেখেছি আমি আমার সন্তানকে নিয়ে হাঁপিয়ে উঠেছি। অথচ দেখেন এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আমি যদি ঘর থেকে যদি বাবা মায়েরা তাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন না করে, তাহলে কি এই মানুষটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথাও যে কোনো জায়গায় হোক, মানুষ হওয়া সম্ভব? কখনোই না। মানুষ হতে হলে বাবা মায়ের পক্ষ থেকেই তাকে মানুষ করতে হবে। এখানে আমি যে কথাটা বলছিলাম যে ম্যাজিক ফর্মুলা, অর্থাৎ একটা ফর্মুলা, একটা সিস্টেম আমরা জানবো ইনশাল্লাহ এই আলোচনার শেষ ধাপ, তৃতীয় ধাপে, যে ওই যে আমরা যে দোয়ার মাধ্যমে সবকিছু সমাধান করে ফেলতেছি, এই দোয়া না, প্রত্যেকটা মানুষ আপনার কাছে এই ম্যাজিকটা আছে যে আপনার সন্তানের প্রবলেম গুলোকে আপনি কিভাবে সলিউশন করতে পারেন। সেই ম্যাজিকটা সম্পর্কে আমরা জানবো, যে কিভাবে আমি আমার সন্তানের সব প্রবলেমকে একটা ফর্মুলার মাধ্যমে, একটা ফরম্যাটের মাধ্যমে সমাধান করতে পারি ইনশাল্লাহ। 3টা বিষয় বললাম, আমি আবার একটু রিপিট করছি পেছন থেকে। 1 নম্বর হলো যে সন্তান প্রতিপালনে আমাদের প্রবলেম গুলো কি, সেগুলোর সমাধান। দ্বিতীয় হলো যে সন্তানের ভবিষ্যতের স্বপ্নগুলো কিভাবে পূরণ হবে। আর তৃতীয় হলো যে 3টা সিক্রেট টিপস এবং আল্লাহ প্রদত্ত একটা ম্যাজিক ফর্মুলা আমরা জানবো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। আশা করি এই 3টা বিষয় আপনাদেরকে অনেক বেশি উপকৃত করবে, এবং এই 3টা বিষয়ের মাধ্যমেই, এই 3টা আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোন ভুলের কারণে, আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের সন্তানদের জীবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আমি 3টা ভুলের কথা এখানে বলবো। তাই আমরা আমাদের আলোচনায় ঢুকি। 3টা টপিক বলেছিলাম। 3টা টপিকের মধ্যে প্রথম টপিক যে সন্তান প্রতিপালনে আমাদের যে প্রবলেম গুলো হয়, সেই প্রবলেম গুলো এবং সেগুলোর সমাধান। আমরা 2 ধরনের প্রবলেমের মধ্যে পড়ি। প্রথম প্রবলেম হলো প্যারেন্টাল ইস্যু, অর্থাৎ আমরা নিজেরা সন্তান প্রতিপালন করতে গিয়ে আমরা নিজেরা আমাদের নিজেদের কেন্দ্রিক সমস্যার মধ্যে পড়ি। কেমন? আমি উদাহরণ দিচ্ছি সামনে। মানে সন্তান লালন পালন করতে গিয়ে আমাদের নিজেদের জীবনগুলো এলোমেলো হয়ে যায়, আমাদের রুটিন থাকে না, আমাদের লাইফ স্টাইল নষ্ট হয়ে যায়, নিজেদের জীবনে হতাশা কাজ করে, সামনে আসবে। আর আরেকটা হলো সন্তান কেন্দ্রিক প্রবলেম। সন্তানের যে সমস্ত প্রবলেম গুলো হয়, যে এই যে এখানে কমেন্ট আসছে, রাগ বেশি, ছোট বোনকে মারে, তর্ক করে, হ্যাঁ, এরপরে উপরে আছে রাগ বেশি, মুখে মুখে তর্ক করে, আরো অনেকগুলো আছে, বেশ কিছু কমেন্ট এখানে আছে। এই তো সন্তান কেন্দ্রিক চ্যালেঞ্জ গুলো, যে সন্তানের বদ অভ্যাস তৈরি হয়েছে, সন্তান পড়াশোনা করতে চায় না, অনেক ধরনের প্রবলেম সন্তানের ভিতরে থাকে। প্রথমটা হলো প্যারেন্টাল ইস্যু। এখানে একটু আমি যদি ভেঙে বলি যে প্যারেন্টাল ইস্যু গুলো কি কি হয়, মৌলিকভাবে যদি বলা যায় তাহলে 3টা প্রবলেম হয়। প্রথম হলো যে জীবনের যে শৃঙ্খলাটা, ডিসিপ্লিন, লাইফের ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। একটা মানুষ যতদিন পর্যন্ত সে সিঙ্গেল, তার হয়তো বিয়ে হয়েছে, সংসার করছে, একটা গোছানো জীবন থাকে, একটা রুটিন থাকে। সন্তান জন্মের পরে কেন জীবনটাকে যেন এলোমেলো হয়ে যাবে, ঘুমের রুটিন নাই,
একটা হলো যে সন্তানের কারণে যে ঘুমের রুটিনটা নষ্ট হয়, যে সন্তানের জাগ্রত থাকিয়ে থাকে, কিন্তু এটা ছাড়াও মানে লাইফের যে একটা ডিসিপ্লিন থাকতে হয়, একটা টাইম মেনটেন করা, একটা রুটিন মেনটেন করা, লাইফের কাজগুলোকে গুছিয়ে করা, এগুলো সব নষ্ট হয়ে যায়। তখন বাবা মায়েদের একটা বক্তব্য থাকে যে আমাদের জীবনটা তো আমাদের সন্তানদের জন্যই, আমাদের জীবন দেখে আর লাভ কি? আমাদের জীবনটা তো শেষই। এবং আমাদের যে এলোমেলো হওয়া, আমার খাবার ঠিক নাই, হ্যাঁ, আমার ঘুম ঠিক নাই, আমার নিজের গোসল ঠিক নাই, আমার নিজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো কিছু ঠিক নাই। যেই মানুষটা, আপনারা একটু রিলেট করবেন, আমরা অনেক সময় মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় মনে করি যে আমার জীবন তো শেষ, আমার যে জীবনের যা কিছু হয়ে গেছে, এখন সবকিছু আমার সন্তানের জন্য। আল্লাহ! আপনারা একটু রিলেট করবেন। একটা বিষয় বলি, দেখবেন যে বা আপনারা নিজেরাই তো বাবা-মা, আপনারা তো বুঝবেন। অনেক বাবা-মা বা অনেক মানুষ এমন আছেন যারা সন্তান জন্মের আগে দেখা গেছে যে নিজের জীবনের ব্যাপারে অনেক কেয়ারফুল। সবকিছুর ব্যাপারে অনেক কেয়ারফুল সে। নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের জামা-কাপড়, নিজের খাওয়া-দাওয়া, আরো যত বিষয় আছে সবকিছুর ব্যাপারে অনেক সে সচেতন, বিভিন্ন বিষয়ে। কিন্তু যেদিন থেকে তার সন্তানের জন্ম হলো, সেদিন থেকে সে নিজেকে ভুলে গেল। তার নিজের রুটিনের ঠিক নেই, নিজের খাওয়া-দাওয়া ঠিক নেই, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজের কাপড়-চোপড় কোনো কিছু ঠিক নেই। এইটাকে স্যাক্রিফাইস মনে করা হয়। যে আমি আমার সন্তানের জন্য স্যাক্রিফাইস করছি। আমি আমার সন্তানের জীবনকে গড়ার জন্য আমার নিজের জীবনটাকে আমি কুরবানি করে দিচ্ছি। দেখেন, আনডিসিপ্লিন হওয়া, ডিসিপ্লিন না থাকা, এটা কিন্তু স্যাক্রিফাইস না। এটা প্রবলেম। সন্তান জন্ম হওয়ার কারণে আমার নিজের জীবনের ডিসিপ্লিন নষ্ট হয়ে যেতে হবে, এটা জরুরি কোনো বিষয় না। বরং এটা আমার জীবনের স্বাভাবিক অংশ। আমার জীবনটা যে গতিতে চলমান ছিল, ঠিক ওই গতিতেই চলমান থাকবে। আমি এটাকে মনে করি যে সন্তান জন্ম হয়েছে, এখন তো আমার আর স্বাভাবিক নিজের কিছু না। হ্যাঁ, একটা মানুষ নতুন করে আমার দায়িত্ব বেড়েছে, এই তো। কিন্তু ডিসিপ্লিন নষ্ট করার সুযোগ নেই। দ্বিতীয় হলো স্ট্রেস। বিভিন্ন ধরনের পেরেশানি, বিভিন্ন ধরনের প্রেশার, চাপ আমাদের মাথার মধ্যে আসে। মানে সব সময় যেন একটা হতাশা, একটা পেরেশানি নিয়ে চলতে থাকে। সবার ভিতরে কাজ করে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমাদের দেশের কালচার এবং আপনাদের জায়গা থেকে, এই যে ধরেন আপনার বললে আপনার আমার সন্তান কথা শুনতে চায় না, এটা একটা স্ট্রেস না? এটা যদিও সন্তানের প্রবলেম, কিন্তু এটার কারণে মাথার মধ্যে একটা প্রেশার থাকে, একটা স্ট্রেস তৈরি হয়, স্বাভাবিক জীবনটা থাকে না। এবং এগুলোর কারণে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যে নিজের কর্মজীবন, নিজের পরিবার জীবন, নিজের রান্না বান্না, যারা মায়েরা আছেন সংসারে আছেন, তারা যারা কর্মজীবনে আছেন তাদের কর্মজীবন, এগুলোর ভিতরে একটা ব্যালেন্স এবং সবকিছুর মাঝে যে একটা সমন্বয় করে চলার যে একটা বিষয়, সুন্দর একটা সিস্টেম হবে, সবগুলো জিনিস নষ্ট হয়ে যায়। এটা হলো প্যারেন্টাল ইস্যু। এটা মৌলিকভাবে ৩ টা কথা বললাম। কিন্তু এগুলোর ভেতরে আপনারা দেখবেন যে যত প্রবলেম গুলো, সবগুলো প্রবলেম গুলো তো এই ৩ টা পয়েন্টের ভেতরে আপনারা বুঝবেন। অনেক ধরনের প্রবলেম হতে পারে। কারো আর্থিক প্রবলেম হয়, কর্মজীবনে সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে হয়তো কর্মজীবনে সে ব্যালেন্সটা রাখতে পারেনি। কর্মজীবনে ব্যালেন্স না রাখতে পারার কারণে অথবা চাকরিটা চলে গেছে, অথবা ব্যবসার মধ্যে লস হয়ে গেছে। তখন তার আর্থিক যে কাঠামো নষ্ট হয়ে যায়। সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয়। দেখা যায়। এবং আপনারা আমার সাথে একমত হলে কমেন্টে লিখতে পারেন এই জিনিসটাতে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, সন্তান জন্ম হওয়ার পরে সংসারের মধ্যে ঝগড়াঝাটির কারণে সংসার ভেঙে যায়। এই জিনিসটা হয়, অনেক হচ্ছে। সন্তান জন্ম হওয়ার আগ পর্যন্ত সন্তানের সাথে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক ভালো। কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে যখন ডিসিপ্লিন নষ্ট হয়ে গেল, প্রত্যেকেই যখন প্রেশার এবং স্ট্রেস নিয়ে চলাচল করছে এবং লাইফের ব্যালেন্স নষ্ট হয়ে গেল, তখন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সংসার নষ্ট হয়ে যায়। কেন? তার মানে কি সন্তান কি আমাদের উপরে আযাব হয়ে গেল? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান তো নিয়ামত ছিল। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সন্তানের কথা বলেছেন, সব জায়গায় বলেছেন সন্তান আমাদের জন্য নিয়ামত। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য, দুনিয়ার জীবনটাকে আরো গোছালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন। যেই দিন থেকে আমার সন্তানের জন্ম হবে, সেই দিন থেকে আমার জীবনের ব্যালেন্স, ডিসিপ্লিন আরো বেশি হবে।
এবং ওই দিন থেকে আমি মানসিকভাবে আরো প্রশান্তিময় একজন মানুষ। আমাদের হয়ে গেছে কি, যখন সন্তান জন্ম হয় তখন আমরা খুব আনন্দিত, তখন খুব খুশি, প্রফুল্ল, এবং আমরা খুশি উদযাপন করছি, সবকিছু করছি। কিন্তু এরপরে পুরোটা জীবন সন্তান আমার জন্য বোঝা হয়ে যায়। কারণ কি? কারণ এটাই, সামনে আসবে, আমি বিস্তারিত বলবো। মূল কথা এটাই যে আমরা আসলে ওই সঠিক পদ্ধতিগুলো না জানার কারণে সন্তান আমাদের জন্য নিয়ামতটা আমাদের জন্য আযাব হয়ে যায়, পুরো জীবনের জন্য একটা বোঝা হয়ে যায় যখন আমরা সঠিক পদ্ধতিগুলো না জানি। প্যারেন্টাল ইস্যু, এরপরে আমরা যাচ্ছি হলো চিলড্রেন্স ইস্যু, যে সন্তানদের কেন্দ্র করে আমাদের আসলে কি কি প্রবলেম হয়। এখানে মৌলিকভাবে 4-5টা বিষয় উল্লেখ করা হয়েছে, আরো আছে, নাই এমন না, কিন্তু আমি এখানে মৌলিক কয়েকটা দিয়েছি এই জন্য উল্লেখ করা হয়েছে যে আমরা এগুলোকে কেন্দ্র করে দেখে অন্যান্য বিষয়গুলোকে বোঝার চেষ্টা করব। এবং যেহেতু এই প্রবলেমগুলো আসলে সিমিলার, একই ধরনের প্রবলেম, আমরা যদি কিছু প্রবলেমের সলভ বুঝি তাহলে অন্যান্য প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটু ছোট হয়ে গেছে লেখাগুলো। ইনশাল্লাহ দেখি সামনে যখন আপনাদেরকে নোট দেওয়া হবে তখন আরেকটু চেঞ্জ করে বড় করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। কিছু প্রবলেম হয়, ব্যাড হ্যাবিট হয়, সন্তানদের বিভিন্ন ধরনের বদ অভ্যাস তৈরি হয়, মিথ্যা কথা বলে, এই ধরনের বিভিন্ন বদ অভ্যাস থাকে। অনেকের মধ্যে মানে চুরি করার অভ্যাস তৈরি হয়ে যায়, মানে বাবা মায়ের অজান্তে হয়তো টাকা পয়সা নিয়ে যায়, একটু বয়স ওঠে, এটা এক এক সময় এক এক রকম। পড়াশোনায় অমনোযোগী থাকে, জেদ করে, বদমেজাজি, মোবাইল এডিকশন থাকে। এই তো দেখেন, আপনারা দেখেন মানে যে এই জিনিসগুলো কিন্তু আপনারা রিলেট করতে পারছেন। আপনাদের কমেন্টের মধ্যে এই কথাগুলো আসছে, বাবা মায়ের কথা না শোনা। আপনারা দেখেন একটু আগেই কিন্তু বেশ কয়েকজন কমেন্ট করেছে। আপনারা আসলে কি কি প্রবলেম বলতে পারেন, কি কি সমস্যার কথা বলতে পারেন, এগুলো তো আমাদের জানা আছে। এটা এই জন্য যে আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, আর পাশাপাশি হাজারো হাজারো বাবা মা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের প্রবলেম দেখতে দেখতে এখন আসলে একজন আসলে কি বলবেন সব প্রশ্ন আমাদের জানা আছে। এই জন্য আমি প্রশ্ন অনেক কম নেই। আমি বারবার বলি এই কথা যে আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, আমাদের পুরো বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, আমরা যেভাবে গাইড করছি সেভাবে চলেন, তাহলে আপনাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না। এই কথাটা আমি বারবার বলি যে প্রশ্ন কখন আসে, যখন আপনার কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার নেই। কিন্তু যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি নিজেই কোনো সলিউশন বলতে পারবেন। যে আমাদের ট্রেনিং এ আমি এই কথা বারবার বলি, ট্রেনিং এর ক্লাসগুলোতে, যে আপনাদের প্রশ্ন আমি নেই না। প্রশ্ন অনেকেই করতে চায়, কিন্তু প্রশ্ন দিলে লাভ কি? আপনারা চলতে থাকেন পথে, প্রশ্নের উত্তর আপনি নিজেই বের করতে পারবেন যে এখানে আসলে কি সলিউশন হবে। আপনাকে জানতে হবে আগে, আপনার যদি ইনফরমেশন থাকে তাহলে আপনি অবশ্যই, আপনার যদি সঠিক নলেজটা থাকে তাহলে আপনি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবেন। তো ওই যে সন্তানের মিথ্যা কথা বলা, তারপরে ওই যে একজন মাত্র বলেছিলেন যে 2 সন্তানের মধ্যে ঝগড়া মারামারি, যে বড়জন ছোটজনকে মারে, তারপরে চিমটি কাটে, এটা করে ওটা করে, এই ধরনের অনেক প্রবলেম হয়। তো মোটামুটি আপনারা এখানে 6-7টার মতো প্রবলেম দেখলেন, কিন্তু প্রবলেম তো আরো আছে, তাই না? আপনারা বলবেন যে আরো অনেক প্রবলেম আছে। অবশ্যই আছে। আমরা এখানে উদাহরণ হিসেবে কিছু প্রবলেম দিয়েছি, মৌলিক একবারে মোটা দাগে কয়েকটা প্রবলেম। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস শেখাচ্ছি, আজকে একটু ভালো করে এই জিনিসটা নিবেন। সেটা হলো, শুরুতেই বলেছি যে যখনই কোনো বিষয় আপনার সামনে আসবে তখন এটার মূল উৎসটা খুঁজে বের করার চেষ্টা করুন সবসময়, যে এটা আসলে সূত্রটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। যদি এটা করতে পারেন তাহলে সলিউশন বের করা এবং সমাধান করা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সবসময় এই চেষ্টাটা করুন, তাহলে দেখবেন যে প্রবলেমগুলোকে আর প্রবলেম মনে হবে না। আমরা ওই প্রবলেম নিয়ে ব্যস্ত হয়ে যাই। প্রত্যেকটা প্রবলেম যখন আসবে, প্রবলেমের মূল উৎস কোথায় এটা যদি খুঁজে একবার বের করতে পারেন, তাহলে ওখানে আপনি চিকিৎসা করবেন, ওখানে আপনি সমাধানটা করবেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকগুলো প্রবলেমের আসলে মূলত দেখা যায় যে গোড়ায় একটা বা দুইটা সলিউশন থাকে। কেন? কারণ আসলে সবগুলো প্রবলেমের মূল কারণ একটাই, উৎপত্তি স্থল একটাই। তো উৎপত্তি স্থল যদি একটা হয় তাহলে প্রবলেম একটা, সলিউশনও একটাই। যাই হোক, আমরা সন্তান লালন পালন করতে গিয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোর জন্য কি দেখলাম, যে প্রবলেমগুলো 2 ধরনের হয়। একটা প্রবলেম হয় হলো প্যারেন্টাল, অর্থাৎ নিজেদের বাবা মা নিজেদের কেন্দ্রিক, তাদের ঠিক আছে, তাদের লাইফ নিয়ে,
তাদের জীবনের ডিসিপ্লিন, তাদের সবকিছু এলোমেলো হয়ে যায়, তাদের প্রবলেম। আরেকটা প্রবলেম হয় সন্তান কেন্দ্রিক। দুইটা প্রবলেমই বড়। আপনার কাছে হয়তো আপনার প্রবলেম গুলো ছোট মনে হতে পারে, না আমার প্রবলেম গুলো আমি কুরবানি করলাম না। আপনার প্রবলেম গুলো যদি সলভ না হয়, তাহলে কখনোই আপনার সন্তানের প্রবলেম সলভ হওয়া সম্ভব না। কারণ আপনি আপনার সন্তানকে ড্রাইভ করছেন। দেখেন, একটা গাড়ি চলছে, গাড়ির ড্রাইভার এবং যাত্রী। এখন ড্রাইভার যদি বলে যে আমি তো এসেছি এই মানুষগুলোকে গন্তব্যে পৌঁছানোর জন্য, আমি আমার নিজের জীবনকে ভুলে গেলাম, সে টানা 2 দিন 3 দিন 4 দিন না ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে, যে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব, আমি আমার যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিব। আপনি কি তাকে ভালো বলবেন? একটা মানুষ 4 দিন 5 দিন না ঘুমিয়ে তার যাত্রীদের, নিজের কোনো খবর নাই, নিজের খাওয়ার খবর নাই, নিজের ঘুমের খবর নাই, সে তার যাত্রীদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য সব স্যাক্রিফাইস করে দিল, কি হবে বলেন? অ্যাক্সিডেন্ট হবে। একটা সময় কি তার চোখ লেগে যাবে ঘুমে, তখন সব যাত্রীরা অ্যাক্সিডেন্ট করবে। আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে চান, সবার আগে আপনার নিজের জীবনকে গুরুত্ব দিতে হবে। নিজের জীবনকে আপনি যত সুন্দর করতে পারবেন, আপনার লাইফস্টাইল, আপনার রুটিন, আপনার লাইফের ডিসিপ্লিন, সবকিছু, আপনি যতদিন পর্যন্ত সন্তানের বাবা ছিলেন না, যতদিন পর্যন্ত সন্তানের মা ছিলেন না, ততদিন পর্যন্ত আপনি একা একজন ব্যক্তি। আপনার জীবন যদি এলোমেলো হয়, তাহলে এটার ক্ষতি কারো উপরে হবে না, আপনার একা। কিন্তু যেই দিন আপনি সন্তানের বাবা হয়ে গেলেন, যেদিন মা হয়ে গেলেন, সেই দিন আপনার নিজের জীবন শুধু আপনার একার না, আপনার সন্তানের জন্য। আপনার নিজের জীবন যদি অসুন্দর হয়, আপনার নিজের জীবনে যদি ডিসিপ্লিন না থাকে, তাহলে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ভুলটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, হচ্ছে এটা যে আমরা আমাদের সন্তানদের জন্য সবকিছু করে দেই। টাকা পয়সা খরচ করা, সন্তানের খেলনা কেনার জন্য টাকা খরচ করছি, সন্তানের শিক্ষা দীক্ষার জন্য টাকা পয়সা খরচ করছি, হ্যাঁ, সন্তানের ভালো পোশাকের জন্য, সন্তানের খাওয়ার জন্য, সবকিছুর জন্য। নিজের জন্য খবর নেই, নিজের পোশাকের খবর নেই, নিজের খাবারের খবর নেই, নিজের জন্য যে একটু বই পড়া, একটু বই পড়বো, বই কিনবো, বই পড়ে আমি জ্ঞান অর্জন করবো, কোনো ট্রেনিং করবো, এগুলোর খবর আমাদের হয়। বরং সন্তানকে কত ভালো স্কুলে ভর্তি করানো যায়, সন্তানকে কত ভালো বই কিনে দেওয়া যায়। সন্তানকে আপনি 2টা বই কিনে দিলে, আপনি নিজের জন্য একটা বই অবশ্যই কিনতে হবে। আপনি একটা না, বরং আমি বলবো সন্তানকে যদি আপনি 2টা কিনে দেন, আপনার মিনিমাম 4টা কেনা উচিত। কারণ আপনার সন্তানকে 2টা বই কিনে দিলে সন্তান পড়বে, ঠিক আছে, কিন্তু সন্তানের জ্ঞান অর্জন করা, সন্তানের মানুষ হিসেবে তৈরি হওয়ার মাধ্যম তো বই না, মাধ্যম তো আপনি। আপনার নলেজ কতটুকু, আপনার ইনফরমেশন কতটুকু, আপনার ভেতরে তথ্য, মানে জ্ঞান কতটুকু আছে, আপনার সন্তানকে আপনি কি সার্ভ করছেন, এটা তো ইম্পর্টেন্ট। আপনার যদি কোনোদিন বই পড়ার অভ্যাস না থাকে, তাহলে যেই দিন আপনার সন্তান জন্ম হয়েছে সেই দিন থেকে আপনি বই পড়ার অভ্যাস করেন। আপনার সন্তানকে আপনি যে বিষয়ে জ্ঞানী করতে চান, ওই বিষয়ে বই আপনাকে পড়তে হবে। যদি চান আপনার সন্তান ডাক্তার হবে, তাহলে ডাক্তার হওয়ার জন্য যে পুরো প্রসেসটা, এটা আপনাকে জানতে হবে আগে। আপনার ডাক্তার হতে হবে না, কিন্তু ডাক্তারের বই আপনার পড়া দরকার নেই, কিন্তু তাকে ডাক্তার বানানোর জন্য যে ধাপগুলো, সেগুলো জানার জন্য আপনাকে পড়তে হবে। তাকে আপনি কিভাবে গাইড করবেন, কোনটার পরে কোনটা, এটা আপনি যদি চিন্তা করেন যে 5 বছর 6 বছর বয়স হবে, প্রতিষ্ঠানে ভর্তি করে দিব, তখন তো সমস্ত দায়িত্ব প্রতিষ্ঠানের, কখনোই না। প্রতিষ্ঠান কখনো এটা পারে না, যদি বাবা মা তারা শৈশব থেকেই সেভাবে গাইডটা না করে। প্রতিষ্ঠান সহযোগী হতে পারে, কিন্তু ফাউন্ডেশন এটা অবশ্যই বাবা মায়ের করতে হবে। ঠিক তেমনই পড়াশোনা না, শুধু প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার পোশাক আশাকের ক্ষেত্রে, আপনি যদি আগে আপনার লাইফস্টাইল কোন রকম থাকে, আপনি সন্তান জন্মের পর থেকে লাইফস্টাইল চেঞ্জ করেন। আমি আবারও বলছি, সন্তানের ইস্যু, সন্তানের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলোর থেকে প্যারেন্টাল চ্যালেঞ্জ যেগুলো, আপনাদের মানে বাবা মা যারা, বাবা মায়ের ব্যক্তি কেন্দ্রিক যে চ্যালেঞ্জ গুলো, এই চ্যালেঞ্জ গুলোতে গুরুত্ব দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানের পেছনে যে বিনিয়োগ করবেন, যে খরচ করবেন, আপনার নিজের পেছনে তার থেকে বেশি খরচ করবেন। আপনার খাবার দাবার, আপনার রুটিন, স্যাক্রিফাইস, আপনি নিজের পেছনে যে খরচটা করবেন, এই খরচটা আপনার সন্তানের জন্য স্যাক্রিফাইস। আপনার যদি খাবার ভালো না হয়, তাহলে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার মাথার মধ্যে স্ট্রেস থাকবে, আপনি পেরেশান থাকবেন,
তখন আপনার রাগ উঠবে, আপনার ভিতরে আপনার তবিয়ত ঠিক থাকবে না, আপনার স্বভাব ঠিক থাকবে না। তখন আপনি সন্তানকে আপনি বকাঝকা করবেন, সন্তানকে সঠিকভাবে গাইড করতে পারবেন না, ভুল তো হবেই। আপনি যদি স্বাস্থ্যকর খাবার বলেন, স্বাস্থ্যকর রুটিন বলেন, ঘুম বলেন, এগুলো যদি কোনো কিছু মেনটেন না করেন, তাহলে আপনার সন্তানকে আপনি সঠিকভাবে কিভাবে লালন পালন করবেন? আপনার সন্তানকে আপনি ভালো ভালো খাবার দিচ্ছেন, আপনার সন্তানের জন্য বিনোদনের ব্যবস্থা করছেন, আপনার সন্তানের জন্য সবকিছু করছেন, আপনার নিজের জীবনটাকে ভুলে গেলেন কেন? কখনোই না, এই ভুলটা যেন না হয়। নিজের জীবনটা অনেক দামি। এখানে আরেকটা কথাও বলি, আপনার সন্তানের হিসাব নিকাশ আপনার সন্তানের কাছে, আপনার হিসাব আপনার কাছে। আপনার লাইফের হিসাব আপনাকে দিতে হবে। আপনি স্যাক্রিফাইস যতই করেন, কিন্তু নিজের জীবনকে ভুলে যাওয়ার সুযোগ নেই। এই জন্য ২টা প্রবলেম বললাম। ২টা প্রবলেমের মধ্যে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে না, আমাকে শুধু সন্তান লালন পালনের যে প্রবলেম গুলো, ওগুলো সম্পর্কে আলোচনা করেন। আমার কেন্দ্রিক যে প্রবলেম, এগুলো নিয়ে এত কথা বলা দরকার নেই। বিষয়টা এমন না। বরং আপনারটাকে বেশি গুরুত্ব দিবেন, প্রায়োরিটি। এই জন্য আমি আগে আলোচনা করেছি। এরপরে আপনার সন্তানকে কেন্দ্র করে যে প্রবলেম গুলো হয় সেগুলো। এবং একটা কথা আমি আপনাদেরকে বলি, যে যদি বাবা মায়েরা নিজেদের কেন্দ্রিক যে সমস্যাগুলো, এগুলোকে সমাধান করে নেন, তাহলে সন্তান কেন্দ্রিক যে সমস্যাগুলো, এর ১০০ ভাগের মধ্যে আমি বলবো ৯৯ ভাগই সমাধান হয়ে যাবে। অল্প কিছু ১টা ২টা প্রবলেম থাকতে পারে, কিন্তু নিজেদের জীবনের যে প্রবলেমগুলো, এগুলোকে সলভ করলে সন্তানদের প্রবলেমগুলো অটো সলভ হবে। যে কথাটা আমি একটু আগে বললাম, যে আপনারা বা আপনারা কষ্ট নেবেন না, অনেক কথা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলে ফেলছি, কিন্তু আমি সবাইকেই বলছি, আমি আমার নিজেকেও বলছি, যে আমরা দেখা যায় যে প্রবলেম গুলো নিয়ে অনেক চিন্তিত, কিন্তু প্রবলেম গুলোর গোড়াটা কি কারণে প্রবলেমটা হচ্ছে, এটা আমরা খুঁজে বের করি না। এই যে সন্তানদের যতগুলো প্রবলেম লেখা হলো না এখানে, যে ব্যাড হ্যাবিট, পড়াশোনায় অমনোযোগী, যে বদমেজাজ, ২ সন্তানের মধ্যে ঝগড়া, কথা না শোনা, মোবাইল আসক্তি, এই সবগুলো প্রবলেমের উৎপত্তি হয় এর আগের ধাপ থেকে। ওই যে লাইফের ডিসিপ্লিন, বাবা মায়ের প্রবলেম, বাবা মায়ের স্ট্রেস, বাবা মায়ের প্রেশার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স নেই, এই কারণেই পরের প্রবলেমগুলো তৈরি হয়। আমরা যদি মূল উৎপত্তি স্থলটা খুঁজে বের না করি, তাহলে ওই যে সন্তানকে কেন্দ্র করে শুধু খালি ওই প্রবলেম সমাধান করার জন্য চেষ্টা করতে থাকবো, কিন্তু হবে না। আমরা এখন যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো এখানে এক জায়গায় আমরা দেখলাম, যে কারণ কি, সবগুলো প্রবলেমের কারণ সন্তান কেন্দ্রিক প্রবলেম, বাবা মা কেন্দ্রিক প্রবলেম, সবগুলো প্রবলেমের কারণ একটাই, প্রপার মেথোলজি, ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজি। প্রত্যেকটা কাজের জন্য একটা ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয়, একটা স্ট্র্যাটেজির প্রয়োজন হয়। আপনারা এখানে যারা, এখানে আমরা ৩টা শব্দ বলেছি, পদ্ধতি, ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজি। এটা একই, তিনটা একই জিনিস। কেন ব্যবহার করা, শব্দগুলো এক একজনের কাছে এক এক শব্দ পরিচিত, এই জন্য। আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। যারা রান্না বান্না করেন, রান্না করা এটা কি সন্তান লালন পালনের তুলনায় কঠিন কাজ না সহজ কাজ? সিম্পল একটা কাজ। রান্না করা কি, রান্না করার জন্য কি নিয়ম আছে না, ফর্মুলা আছে না, যে পানিটা কখন দিতে হবে, লবণটা কখন দিতে হবে, মরিচটা কখন দিতে হবে, কতটুকু দিতে হবে, পদ্ধতি আছে। সেলাই করার কাটিং এর পদ্ধতি আছে, সেলাইয়ের জন্য পদ্ধতি আছে। এটা কি আমাকে যদি এখন বলা হয় যে একটা জামা সেলাই করতে হবে, পারবো না? কেন? আপনারা হয়তো অনেকেই পারেন। আপনি পারেন, আমি পারি না কেন? আমার তো অনেক দক্ষতা আছে, আমার তো অনেক পড়াশোনা আছে। আমি সারা বাংলাদেশে বোর্ড পরীক্ষায় ফার্স্ট হওয়া ছাত্র, মাদ্রাসা বোর্ডে। আর আমি কেন সেলাই করতে পারি না? আমাকে রান্না করতে দিলে হয়তো আপনারা খেতেও পারবেন না। তারপর আমরা মাঝে মাঝে রান্না বান্না করি প্রতিষ্ঠানে। আমার কিছুটা রান্নার অভিজ্ঞতা আছে। আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলি, তো মানে সবার সাথে এসে অনেক গল্প করে মাঝখানে। শেখাটা একটু রিল্যাক্সে হওয়া ভালো। তো আমি কেন রান্না বান্না পারি না বলেন? এত যোগ্যতা, এত পড়াশোনা, অনেক কিছু পড়াশোনা করেছি, জীবনে এত সফর করছি, হ্যাঁ, দেশের বাহিরে এত মানুষের প্রবলেমের সলভ করছি, তাহলে রান্না কেন পারি না, সেলাই কেন পারি না? এমন ধরো প্রত্যেকটা কাজ আলাদা, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা পদ্ধতি আছে, আলাদা ফ্রেমওয়ার্ক আছে। একটা বিজনেস, যারা বিজনেস করেন, যারা চাকরি করেন, প্রত্যেকটা জায়গায় একটা বিজনেস সাকসেসফুল করতে চাইলে সেটার ফ্রেমওয়ার্ক থাকে, সেটার স্ট্র্যাটেজি থাকে। একটা রাষ্ট্র পরিচালনার জন্য ফ্রেমওয়ার্ক থাকে। তো সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে, ছোট থেকে ছোট কাজ, বড় থেকে বড় কাজ, সেটা যেমনই হোক, প্রত্যেকটা কাজের একটা সঠিক পদ্ধতি থাকে, একটা ফ্রেমওয়ার্ক থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে
কোনো ফ্রেমওয়ার্ক, কোনো স্ট্র্যাটেজি আমাদের সামনে নাই। কিভাবে লালন পালন করি? যখন যে প্রবলেম আসতেছে, যখন যেটা আসতেছে তখন ওটা নিয়ে আমরা পেরেশান। তখন দুজনের সাথে পরামর্শ করি, হ্যাঁ, অন্যদের অভিজ্ঞতা দেখি, আশপাশে দেখি, দেখি সন্তান লালন পালন করি আমরা। এটা কি হয় বলেন? একজন গাড়ি চালায়, আচ্ছা আপনারা সবাই গাড়িতে উঠেছেন না? বাস বলেন, প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, গাড়িতে তো সবাই উঠেছে। জীবনে কতদিন দেখেছেন না যে গাড়ি চালানো, মানে আপনার জন্মের পর থেকে আজকে যে বয়স 20-30 বছর যে বয়সী হোক, এই বয়স পর্যন্ত জীবনে কতদিন দেখেছেন গাড়ি চালাইতে? অনেক দেখেছেন না? কত শতবার, হাজার বার হবে আপনার গাড়ি চালানো দেখেছেন, যে এভাবে ঘুরায়, এভাবে চাপ করে, এখানে ব্রেক দেয়। আপনাকে যদি দেওয়া হয় গাড়ি চালাতে, পারবেন? পারবেন না। যারা শিখেছেন তারা পারবে। এই যে শত বার, হাজার বার আমরা দেখলাম যে কিভাবে ড্রাইভিং করে, সব দেখার পরেও কেন আমরা যখন স্টিয়ারিং এ বসি, গাড়ি চালাতে বসি, তখন গাড়ি চালাতে পারি না? তাই না? প্র্যাকটিসের বিষয় আছে, ফ্রেমওয়ার্ক আছে, স্ট্র্যাটেজি আছে, যে এটাকে এইভাবে করতে হয়। শুধু দেখাটা যথেষ্ট না। যে কোনো কাজ করে, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে প্র্যাকটিস করতে হয়, ফর্মুলাগুলো জানতে হয় এবং শিখতে হয়। শুধু জানাটা যথেষ্ট না, শুধু দেখাটা যথেষ্ট না, প্র্যাকটিস করতে হয়। আমি একটা কথা ক্লাসের মধ্যে অনেক সময় বলি, যে বর্তমান সময়ে এই শতাব্দীতে বিশেষ করে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ রকম একটা আমাদের জন্য, কি বলবো এটাকে, আযাব হয়ে গেছে ইনফরমেশন, তথ্য। আমরা সব জানি, আমাদের সামনে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এটা সেটা সবকিছু আছে, আমরা সব জানি, সব জানতাম। এই জন্য আমাদের কাছে মনে হয় যে আমরা তো সবকিছু জানি, বইপত্র আছে, জানার তো সুযোগ আছে। দেখেন, জানা এক জিনিস আর দক্ষতা ভিন্ন জিনিস, পুরোপুরি ভিন্ন জিনিস। জানা এক জিনিস, দক্ষতা ভিন্ন জিনিস। আপনি বই পড়ে জেনেছেন, কিন্তু এটাকে আপনার দক্ষতায় পরিণত হয়েছে কিনা, দক্ষতার জন্য প্র্যাকটিসের প্রয়োজন হয়। এজন্য একটা কথা বলা হয় যে নোয়িং ইজ দ্য এনিমি অফ লার্নিং। নোয়িং ইজ দ্য এনিমি অফ লার্নিং। কোনো কিছু জানা এটা লার্নিং এর শত্রু। যখন আপনি মনে করবেন যে আমি জানি, তখন আপনি আর ওই বিষয়টা শিখবেন না, তখন আপনি ওটাতে অবহেলা করবেন। অথচ শেখা আর জানা এক জিনিস না। একটা তথ্য আপনি জানলেন যে এটা এভাবে হয়, এটা ওইভাবে হয়, গাড়ি এভাবে চালাতে হয়, এটা এক জিনিস। আর গাড়ি চালানো শেখা ভিন্ন জিনিস। গাড়ি চালানো জানা আর গাড়ি চালানো শেখা ভিন্ন জিনিস। রান্না করতে জানা, অর্থাৎ রান্নার ফর্মুলা জানা, যে আমি জানি যে রান্নার মধ্যে এটা এটা দিতে হয়, এটা এক জিনিস। আর রান্না শেখা ভিন্ন জিনিস। শেখার জন্য কি লাগে? লার্নিং এর জন্য কিসের প্রয়োজন হয়? প্র্যাকটিস, রিপিটিশন। এর জন্য বলা হয় রিপিটিশন ইজ দ্য মাদার অফ লার্নিং। যে কোনো জিনিস যদি আপনি শিখতে চান, তাহলে রিপিট করতেই হবে। আপনারা দেখেন তো, আপনাদের বাচ্চা হাঁটতে শিখেছে না, কথা বলতে শিখেছে, কিভাবে? প্রথম যেদিন তারা হাঁটতে শিখলো, কিভাবে শিখলো? কতবার রিপিট করেছে। এরপরে গিয়ে সে হাঁটাটা শেখা, তার দক্ষতায় পরিণত হয়েছে। আচ্ছা, বাচ্চাদের কথা বাদ দেন, আমরা বড় হয়েছে, আমরা যারা এখন হাঁটাচলা করছি, আমাদেরকে হাঁটতে কোনো কষ্ট হয়? স্বাভাবিকভাবে আমরা হাঁটছি, পড়ে যাই না? হাঁটতে গিয়ে কি হোঁচট খেয়ে পড়ে যাই না? কখনই হয়। অথচ আমরাই কি একটা সময় এমন হয়েছে না যে আমরা হাঁটতে পারতাম না, দাঁড়াতে গিয়ে একটু হাঁটলেই হোঁচট খেয়ে পড়ে গেছে? আর এখন কি এই কষ্টটা হয়? হয়। এমনকি ছোট ছোট কাজ, দাঁত ব্রাশ করা, জুতা পরা, জামাটা পরা, এগুলো আমরা পারতাম না, শিখেছি, আমাদের দক্ষতায় পরিণত হয়ে গেছে, আমাদের মাস্টারি অর্জন হয়ে গেছে এগুলোতে। লার্নিং এর মূল উদ্দেশ্য হলো মাস্টারি অর্জন করা, জিনিসটাতে মাস্টারি অর্জন করা, দক্ষতা অর্জন করা, মাস্টারি বলা হয় এটাকে। যেমন আমাদের কাপড়, এটা দাঁত ব্রাশ করা মাস্টারি অর্জন হয়ে গেছে। এখন আমাদের দাঁত ব্রাশ করতে কোনো কষ্ট হয় না, গায়ে কাপড় পরা কষ্ট হয় না, হাঁটতে কষ্ট হয় না, সবকিছুতে মাস্টারি অর্জন হয়েছে। যারা রান্না বান্না ভালো পারেন, তাদের রান্না বান্নাতে মাস্টারি অর্জন হয়ে গেছে। বলে না যে সে এটার মাস্টার, সে ওটার মাস্টার, মানে কি? সে এই কাজটাতে দক্ষ। লার্নিং এর মূল উদ্দেশ্য হলো কোনো একটা জিনিসে মাস্টারি অর্জন করা, দক্ষতা অর্জন করা, এটা নিজের দক্ষতায় পরিণত করা। আজকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, আমাদের কাছে প্রতিদিন হোয়াটস নিউ ইনফরমেশন, শুধু ইনফরমেশন, শুধু ইনফরমেশন, নতুন 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 জিনিস আমরা শিখতে চাই।
কিন্তু কোনোটাই পরে শেখা হয় না, শুধু জ্ঞান অর্জন করা হয়। জ্ঞান অর্জন করা যথেষ্ট না। আপনি অনেক কিছু জানলেন জীবনে, কিন্তু আপনার দক্ষতা, যেই জিনিসগুলো আপনার জীবনের সাকসেস, জীবনের সফলতার জন্য দরকার, সেগুলো আপনার দক্ষতায় পরিণত হলো না। তাহলে আমরা তাহলে এই জানার দ্বারা আমার মানে ফায়দাটা কি হলো? আমি জানলাম তো, কিন্তু জানার দ্বারা ফায়দাটা কি হলো? এই জন্য অনেক কিছু না জেনে যেটা আমার দরকার সেটা জানবো এবং সেটাকে দক্ষতায় পরিণত করবো। এই জন্য একটা কথা বলি যে একটা বই না, 30টা 40টা বই না পড়ে একটা বই 30 বার পড়া। কেন? ওই যে বইটা আমার দরকার, যে সাবজেক্টটা আমার দরকার, সেটাকে আপনি 30 বার 40 বার পড়ে নিজের ভেতরে রিপিট করে 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 নিজের দক্ষতায় পরিণত করেন, যেন কোনো কষ্ট ছাড়াই ওই জিনিসটা আপনি বাস্তবায়ন করতে পারেন। এই যে এই কথাটা এখানে যে সঠিক পদ্ধতি, সঠিক ফ্রেমওয়ার্কটা জানা, শুধু জানা যথেষ্ট না। এখানে যদিও শুধু জানা বলা হয়েছে, কিন্তু শুধু জানা যথেষ্ট না, বরং জানার সাথে সাথে সেটাকে নিজের দক্ষতায় পরিণত করা, ফ্রেমওয়ার্কটা কি। দেখেন এই কথাটা এখানে লেখা আছে যে প্রত্যেকটা কাজে সফল হওয়ার জন্য স্ট্র্যাটেজি জানা আবশ্যক। কিন্তু আমাদের ফ্যামিলি সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম আমাদেরকে সন্তান লালন পালনের ফ্রেমওয়ার্ক, সন্তান লালন পালনের স্ট্র্যাটেজি শেখায়নি। কাকে দোষ দিব? কাউকে দোষ দিচ্ছি না। আমি কি আমার বাবাকে দোষ দিচ্ছি? না, কালচার নেই, কারো দোষ নেই। আমাদের এই কালচারটা বিল্ড হয়নি, কিন্তু আমরা এটা ভাঙতে চাই। আমরা এই জিনিসগুলো শিখে দক্ষতা অর্জন করে আমাদের সন্তানদেরকে লালন পালন করতে চাই। এমন যেন না হয় যে আমরা ওই ভুলটা করি। আমাদেরকে আমাদের ফ্যামিলি, আমাদের এডুকেশন সিস্টেম হয়তো প্রপার নলেজটা দিতে পারেনি, কেউ মাইন্ডে নিবেন না। বোঝার জন্য বলছি, বিষয়গুলো একটু বোঝা দরকার। কাউকে ছোট করা উদ্দেশ্য না, কাউকে না, আমি আমার নিজেকে বলছি। আমাদের সিস্টেমের কারণে আমরা স্ট্র্যাটেজিগুলো, ফ্রেমওয়ার্ক, সন্তান লালন পালন সংক্রান্ত যে মূল নীতিগুলো, এগুলো আমাদের কাছে ক্লিয়ার না। একটা বাচ্চা, একটা সন্তান আসলে একটা মানুষ, বাচ্চা বলতে একটা মানুষই তো। এই যে একজন প্রশ্ন করেছেন যে বাচ্চা বলতে মূলত কাকে বোঝায়? আসলে বাচ্চা বলতে কোনো কিছু নাই, মানুষ, তাই তো? একটা মানুষকে আপনি কিভাবে গড়বেন? মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন তার খলিফা, তার প্রতিনিধি হিসেবে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন কিছু মৌলিক যোগ্যতা দিয়ে, তার হাত, পা, চোখ, কান, নাক এগুলো দিয়ে, কিন্তু ভিতরে সবকিছু শূন্য করে দিয়েছে। কোনো কিছু নাই, খালি একটা ডিভাইস, শুধু বডি এবং ভিতরে কিছু পার্টস। বাবা এবং মায়ের হাতে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান, যেমন মানুষ চান ঠিক তেমন মানুষ হিসেবে তৈরি করতে। ঠিক ছোট দায়িত্ব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন খালিক, সৃষ্টিকর্তা। এই মানুষের সৃষ্টি করার পরে এটার ভিতরে সমস্ত সফটওয়্যার, এটার ভিতরে সমস্ত প্রোগ্রাম, এই মানুষটা পৃথিবীতে কিভাবে বড় হবে, কিভাবে চলবে, তার খাওয়া দাওয়া কেমন হবে, তার চিন্তা চেতনা কেমন হবে, তার পড়াশোনা কেমন হবে, সবকিছু বাবা মার হাতে ছেড়ে দিয়েছে। সৃষ্টিকর্তার পরের দায়িত্বটাই মানুষকে প্রথম অংশটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন, তার দ্বিতীয় অংশ তৈরি করার দায়িত্ব বাবা এবং মায়ের উপরে। দেখি একটু একটু ছোট দায়িত্ব, এত ছোট, এত হালকা বিষয়। এটা নিয়ে কি আমাদের পড়াশোনার প্রয়োজন নেই? এটা নিয়ে কি জানাশোনার প্রয়োজন নেই? আল্লাহ, কিন্তু আফসোসের কথা, কষ্টের কথা, অনেক কষ্ট থেকে বলি এটা, যে আমাদের এগুলোর জন্য পড়াশোনা, এগুলোর জন্য শেখা, যদি বলি যে 2টা বই পড়েন এই বিষয়ে, এইটা পড়ার বিষয়গুলো, আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি বাবা মায়ের কাছ থেকে অনেক কথা শুনেছি যে আপনার ক্লাস থেকে কি আমার শিখতে হবে। আমি একটা কথা, আমার ক্লাস থেকে শিখতে হবে, কিন্তু শিখতে হবে এটা স্বীকার করেন। অনেক বাবা মায়ের কাছ থেকে আমি কথা শুনেছি যে আমরা কি মানুষ হয়েছে না, আমাদের বাবা মায়েরা আমাদেরকে মানুষ করেছেন, তখন কি প্যারেন্টিং এর ক্লাস করতে হয়েছে বা কোনো বই পড়তে হয়েছে? দেখেন, আল্লাহ আল্লাহ হেফাজত করেন। কেন এই ছোট বিষয়টা আমাদের কেন বুঝে আসে না? এক জায়গায় ভুল হয়েছে বলে আমরাও ভুল করবো?
এটা কি যুক্তি হিসাবে দাঁড় করাবো? না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটা বলছিলাম যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের উপরে, কিন্তু আমরা এটার জন্য প্রস্তুত না, এবং এটার জন্য যে দক্ষতা অর্জন করতে হয় সেটাও ব্যাপারে আমরা সচেতন না। এখন আমরা আসবো হলো সলিউশন কি। এই যে প্রবলেমগুলো, 2 ধরনের প্রবলেম। কি? প্যারেন্টাল ইস্যু, চাইল্ড ইস্যু। আমাদের নিজেদের জীবন এলোমেলো হয়ে যায়, আমাদের সন্তানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম। কারণ বললাম প্রত্যেকটা প্রবলেমের আগে কারণ আমাদেরকে জানতে হবে। আমি কারণ কি বললাম? 2টা কারণ আমরা আলোচনা করেছি। একটা হলো আমরা সঠিক ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজি জানি না। এটাই 2টা কারণের মধ্যে একটা কারণই যে আমরা সঠিক ফ্রেমওয়ার্ক এবং স্ট্র্যাটেজি আমরা জানি। এখানে আমি আপনাদের সাথে একটা আলোচনা করব তারবিয়া ফ্রেমওয়ার্ক, তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক। এটা আমাদের মানার একাডেমির আমাদের যে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, এবং এই যে ট্রেনিং গুলো হয়, আমাদের যে জার্নি গুলো, হাজারো হাজারো লাখো লাখো পৃষ্ঠা পড়াশোনা এবং রিসার্চ, সব কিছুর আলোকে পুরো বিষয়গুলোকে একটা ফরম্যাট, একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসা, একটা ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসা হয়েছে। তারবিয়া ফ্রেমওয়ার্ক, তারবিয়া একটা আরবি শব্দ, এটা প্রতিপালন। সেটা যে কোনো প্রতিপালন, সন্তানকে প্রতিপালন করা, যারা কোনো প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পড়াশোনা করান, ছাত্রদেরকে কিভাবে লালন পালন করবেন, যারা ফ্যামিলিতে আরো সদস্য আছে তাদেরকে কিভাবে তরবিয়ত করবেন। তরবিয়ত শব্দটা ব্যবহার করা হয় অনেক বেশি, আপনারা জানেন। এটা আরবি শব্দ তারবিয়া। তারবিয়া অর্থাৎ লালন পালন, প্রতিপালন। যে কোনো প্রতিপালনের ক্ষেত্রে, কোনো মানুষকে প্রতিপালনের ক্ষেত্রে একটা ফ্রেমওয়ার্ক আছে, তারবিয়া ফ্রেমওয়ার্ক, 3D ফ্রেমওয়ার্ক বলা হয়। এটা আমাদের মাদারা একাডেমির গবেষণালব্ধ, এবং এই যে পুরো সব প্রবলেম গুলোকে সলিউশন করার জন্য একটা অল ইন অন সলিউশন। একটু খেয়াল করে ধরবেন, ভালো করে আপনারা। তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক আপনাদের মাথার ভেতরে একটু গেঁথে নেওয়ার জন্য এই শব্দটা আমি বারবার বলছি, যেন আপনাদের মাথার ভিতরে থাকে। কিছু বিষয় রিপিট করা দরকার আমাদের দক্ষতায় পরিণত করার জন্য এবং ক্লিয়ার হওয়ার জন্য। তারবিয়া ফ্রেমওয়ার্ক, এখানে আমরা সামনে যাই। 3টা শব্দ আপনারা দেখেন, ওই যে দেখেন তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক, 3D 3টা এখানে বিষয় আছে, সেজন্য আমি সামনে যাচ্ছি। সোল, সোল শব্দের অর্থ আপনারা জানেন হয়তো, আত্মা। আমাদের যে রূহ আছে আমাদের ভেতরে, যে রূহের মাধ্যমে আমরা জীবন লাভ করেছি, আমাদের জীবনটা হয়তো আমাদের যেদিন মৃত্যু হয়ে যাবে, রূহটা চলে যাবে, আমরা দুনিয়া থেকে বিদায় নিব। দ্বিতীয় হলো মাইন্ড, আমাদের মস্তিষ্ক, যেটা মগজ বলি, আমরা মাইন্ড বলি, যেটাই হোক, আমাদের ব্রেন বলি, এক একজন এক এক শব্দ ব্যবহার করি। শব্দ এখানে ম্যাটার না, বোঝার জন্য যেটা বুঝেন সেটা। প্রথম শব্দ বললাম কি? সোল। দ্বিতীয় শব্দ হলো মাইন্ড। তৃতীয় শব্দ হলো বডি। এই 3টা শব্দ আপনাদের মাথার ভিতরে একটু যদি নিতে পারেন, তাহলে আশা করি সলিউশনটা বুঝে আসবে। আবার একটু পেছনে যাচ্ছে, একটু রিপিট করছে। তারবিয়া 3D ফ্রেমওয়ার্ক। কেন বলছি যে সবগুলো প্রবলেমের সলিউশন এখানে আছে, সামনে আমি আলোচনা করব। আপনারা শুধু শব্দগুলো এবং বিষয়টা মাথার মধ্যে রাখেন। সোল, মাইন্ড এবং হলো বডি। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ এই 3টা জিনিসের সমন্বয়ে গঠিত। আমি, আপনি, আমাদের সন্তান, সবাই। সোল, মাইন্ড এবং বডি। আমাদের একটা আত্মা আছে, আমাদের একটা মাইন্ড আছে, একটা বডি আছে। এই 3টা পার্টস দিয়ে একটা মানুষ গঠিত। আপনি যখন আপনার সন্তানকে লালন পালন করবেন, তখন আপনার সন্তানের সবগুলো পার্টস সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে, এবং কোন পার্টসকে কিভাবে তরবিয়ত করতে হয় এটা আপনাকে জানতে হবে। এবং যখন সন্তানের কোনো প্রবলেম হবে, সেই প্রবলেমটা এই 3 পার্টসের কোন পার্টসের সাথে সম্পৃক্ত এটা আপনাকে জানতে হবে, এবং ওই অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। এখন সন্তানের বডিতে প্রবলেম, আপনি মাইন্ডের চিকিৎসা করছেন, হবে না। আপনি সন্তানের মাইন্ডের মধ্যে প্রবলেম, আপনি চিকিৎসা করছেন বডিতে। সন্তানের সোল, তার আত্মার মধ্যে প্রবলেম হয়েছে, আপনি তার মাইন্ডে চিকিৎসা করছেন, হবে না। এই জন্য এই তারবিয়া 3D ফ্রেমওয়ার্কটা সম্পর্কে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা নিতে হবে। বাচ্চাদের সোল, তার মাইন্ড এবং তার বডি, এই 3টা পার্ট সম্পর্কে আমাকে জানতে হবে, এবং 3
তিনটা জিনিসের সমন্বয়ে তাকে তরবিয়ত করতে হবে, তাকে লালন পালন করতে হবে। যদি এটা করা সম্ভব হয় তাহলে তিনটা জিনিস, তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তার মেন্টাল ডেভেলপমেন্ট এবং তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং ওয়েলবিং, সন্তানের আধ্যাত্মিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং তার শারীরিক সুস্থতা। সন্তানের যদি যে কোনো একটা জায়গায় অসুস্থ হয়ে যায়, আর বেশিক্ষণ চলবে না, হয়তো আর 20-25 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর দুইটা টপিকই আছে। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, লাইভটা করে নিচ্ছি। আগামীকালকে বা আগামী 1-2 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আরো একটা দুটো টপিক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেক পরে শুরু করা হয়ে গেছে। কালকে ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকালকে একটু সময় মতো শুরু করে বাকি টপিক গুলো কভার করার জন্য। আজকে ইনশাল্লাহ আর তো 20-25 মিনিটে শেষ করে দিব। আমি আপনাদের কাছে বলছি, যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, একটু স্যাক্রিফাইস, আজকে একটু আপনাদের কষ্ট দিলাম। ইনশাল্লাহ রেকর্ডও থাকবে, তারা পরেও দেখতে পারবেন, কিন্তু লাইভে যাদের জন্য থাকা সম্ভব তারা লাইভে থাকলে ভালো, চেষ্টা করুন। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে সন্তানের আধ্যাত্মিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতাটা নিশ্চিত করা। তবে এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হলো ব্যালেন্স। ফিজিক্যাল ভাবে আমি অনেক বেশি সন্তানের জন্য খেয়াল করছি, কিন্তু তার মেন্টালি খেয়াল করছি না, প্রবলেম হবে। আমি স্পিরিচুয়াল ভাবে খেয়াল করছি, কিন্তু মেন্টালি এবং ফিজিক্যাল খেয়াল করছি না, প্রবলেম হবে। আপনি যে কোনো একটা জায়গায় যদি প্রবলেম হয়, এটার প্রভাব বাকি দুই জায়গায় পড়বেই। অনেক মানুষকে আমি দেখেছি, ছেলেকে আলেম বানাবে, হাফেজ বানাবে, তার আধ্যাত্মিক ভাবে তাকে অনেক কিছু করতে চায়, কিন্তু মেন্টালি ফিজিক্যালি কোনো খবর নেই। স্পিরিচুয়াল, তাকে আধ্যাত্মিক ভাবে, এটাকে নামাজ, রোজা, অন্যান্য সব জায়গায় খুব খেয়াল করছে। কি হবে বলেন? সন্তান কি স্পিরিচুয়ালি শক্তিশালী হবে? কখনোই না। এই তিনটা পার্টের কোনো একটা পার্ট যদি অসুস্থ হয়, তাহলে বাকি দুইটা পার্ট প্রভাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। এই জন্য সুস্থতা যদি নিশ্চিত করতে হয়, ডেভেলপমেন্ট, বিকাশ এবং সন্তানের সঠিক বিকাশটা যদি নিশ্চিত করতে হয়, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করতে হয়, তাহলে ব্যালেন্স করে সন্তানকে তিনটা জায়গায় সমানভাবে তাকে বড় করতে হবে। প্রয়োজনে কম কম করে হোক, কিন্তু তিনটাকে ব্যালেন্স করে তাকে সোল, মাইন্ড, বডি তিনটার ক্ষেত্রে সমান ব্যালেন্স করে সন্তানকে ডেভেলপ করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই যে স্ট্র্যাটেজির কথাটা বলেছিলাম, আজকে একটা আলোচনার মধ্যে কিন্তু সব বিস্তারিত আলোচনা করা সম্ভব না, কিন্তু স্ট্র্যাটেজিটা বোঝার জন্য বলছি, বোঝার চেষ্টা করেন। এখন আপনাকে ডিপে ঢুকতে হবে, যে এই সোলের ব্যাপারে আমার কি কি করণীয়, মাইন্ডের ব্যাপারে আমার কি কি করণীয়, বডির ব্যাপারে আমার কি কি করণীয়। কিন্তু আপনার কাছে ক্লিয়ার যে স্ট্র্যাটেজি জানা আছে আমার, যে আমার সন্তানের তিনটা পার্টস নিয়ে আমি কাজ করব। আমি লিখি খাতার মধ্যে যে আমার সন্তানের সোলের জন্য কি কি করছি, সন্তানের মাইন্ডের জন্য কি কি করছি, তার বডির জন্য কি কি করছি। ফ্রেমওয়ার্ক ক্লিয়ার আপনার সামনে, যে আমি এই করছি। সন্তান জন্মের চেয়েও তাকে আদর্শ মানুষ করে গড়ে তোলাটা বেশি জরুরি। আপনার সন্তানকে আপনি যদি জন্ম না দিতেন, আপনার যদি সন্তানের জন্ম না হতো, তাহলে পৃথিবীর কোনো ক্ষতি হতো না, আপনারও কোনো ক্ষতি হতো না। কিন্তু সন্তানের জন্ম হয়ে গেছে, এখন যদি আপনি সন্তানকে সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন, যে কোনো কারণেই হোক, তাহলে পৃথিবীর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, আপনার সন্তানের ক্ষতি হবে। সন্তানকে জন্ম না দেওয়াটা ভালো, কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পরে সন্তানকে সঠিকভাবে তরবিয়ত করা, তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাটা সন্তানকে জন্ম দেওয়ার থেকেও বেশি জরুরি। না হলে শুধু একটা জায়গায় বসে, পৃথিবীতেও, এখানে দেখেন, পৃথিবীতেও আখেরাতে, দুইটা কথা এখানে আছে। যদি সন্তানকে বাবা মায়েরা সঠিকভাবে তরবিয়ত না করেন, তাহলে এই পৃথিবীতেও ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি হবে। পৃথিবীতে পুরো পৃথিবী এই মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, পৃথিবীর জন্য বোঝা হয়ে যাবে। যেই সন্তানকে সঠিকভাবে তরবিয়ত করা হয় নাই, সেই সন্তান পৃথিবীর জন্য বোঝা হবে। এমনকি এই সন্তান বাবা মায়ের প্রতি, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করবে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বাবা মাকে লাঞ্ছিত করবে, ঘর থেকে বের করে দিবে। সমাজের চোখে বাবা মা মুখ দেখাতে পারবে না। এই জন্য সন্তান জন্ম দেওয়াটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সন্তানকে মানুষ করা। না হলে দুনিয়াতেও লাঞ্ছনা, আর আখিরাতে তো আছেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ, প্রত্যেকটা মানুষ তার বাবা মা ভাই বোন সবাইকে ভুলে যাবে। এবং একটা আয়াত শুধু বলি,
কোনো মানুষ যখন জাহান্নামী হবে, জাহান্নামে যাওয়ার আগে বাবা মাকে সন্তান যে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ একটা আবদার করবে। সেটা হলো যে আল্লাহ, আমি যেহেতু জাহান্নামী হচ্ছি, আমার সর্বশেষ একটা আবদার হলো আমার বাবা মাকে আমার সামনে আগে। কেন? আমি আমার বাবা মায়ের ঘাড়ের উপরে পা রেখে আমি জাহান্নামে যেতে চাই। এটা একজন জাহান্নামী ব্যক্তির সর্বশেষ আবদার। আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে সবার সামনে সন্তান তার বাবা মাকে লাঞ্ছিত করবে। দুনিয়াতেও লাঞ্ছনা, অপদস্থতা, চোখের পানি তো আসছেই, আর আখিরাতে তো আসছেই। এজন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ এটা, যে সন্তানকে আদর্শ মানুষ করার জন্য শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্টের আমরা গুরুত্ব না দিই, বরং মেন্টাল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট, তিনটা জায়গাকে সমন্বিত করে। আমি বলছি না যে সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটাই বানান, কিন্তু মানুষ বানান। অনেকেই মনে করেন যে সন্তানকে আলেম বানালেই বুঝি মানুষ হয় না। ভুল কথা। হাফেজ বানালেই শুধু মানুষ হয় না, আমরা কখনোই কথা বলি না। পুরো পৃথিবীটাকে পরিচালনা করার জন্য সব মানুষের প্রয়োজন আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় ভালো মানুষের প্রয়োজন আছে। প্রত্যেকটা জায়গায় শুধু একটা জিনিস, যে সবগুলো জায়গায় যেন ভালো মানুষ থাকে।